প্রতিবন্ধীরাও যে নিজ কর্মদক্ষতা দিয়ে নানাভাবে বহুমাত্রিক অবদান রেখে মানব সম্পদে পরিণত হতে পারে, এমন বোধ থেকেই আমাদের নিয়মিত অনুষ্ঠান আমরাও পারি। জোয়ার এসেছে চলে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। কমপ্লিট পিকচার। আসসালামু আলাইকুম, আমার নাম আফিয়া কবির আনিলা। আমি ইয়াং ভলেন্টিয়ার অফ স্টোরি ফাউন্ডেশন। আমি ডিসেবিলিটি চাইল্ড অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি 2011 সাল থেকে। সেভ দ্য চিলড্রেন গ্লোবাল চিলড্রেন প্যানেল থেকে লন্ডনে যে ডিসেবিলিটি ইস্যুকে ওদের প্রোগ্রামে ইনক্লুড করতে বলেছি এবং তারা ইনক্লুড করে 2013 সাল থেকে কাজ করতে শুরু করেছে। এর আগে তাদের সব প্রোগ্রাম ছিল কিন্তু ডিসেবিলিটি প্রোগ্রাম ছিল না। আমি গ্রামে যে বাবা মাদেরকে সচেতন করি ডিসেবিলিটি শুনিয়ে, আর্লি চাইল্ড মর্টালিটি নিয়ে, হেলথ হাইজিন এডুকেশন নিয়ে সবাইকে পড়াশোনা করার সুযোগ দিই। আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোনোদিন ঘরে লুকিয়ে রাখবেন, কারণ ওদের অধিকার আছে এই সমাজের বাইরে উঠে আসে। এই যে আজকে আমি আমাকে সবার সামনে নিয়ে এসে পরিচয় করিয়ে দেওয়া হয়, আমাকে সবাই চিনতে পারে। আমি মোটামুটি সবার কাছে একটা উদাহরণের মতো, সবাই আমাকে দেখে অনুপ্রাণিত হয়। আমি আজকে এসেছি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য আর এই অনুরোধ করার জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনারা সবার সামনে বের করে এনে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেন। আমরাও পাই, আমরাও আলাদা, আমাদেরকে সুযোগ দিলে আমরাও অনেক কিছু পারি। আমি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা প্রবেশগম্যতা নিয়ে কাজ করে যাচ্ছি। আমি ভুটানে মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের সাথে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। আমি এলেভেল কমপ্লিট করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ লতে ভর্তি হয়েছি।
আনিলা আমাদের একমাত্র সন্তান। সন্তান জন্ম নেওয়ার পূর্বে প্রত্যেকটা বাবা মার যে আশা আকাঙ্ক্ষাগুলো থাকে সেই স্বপ্নগুলো নিয়েই আমরা আমাদের দিনগুলো অতিবাহিত করছিলাম। আনিলার জন্মের পরে 3 মাস বয়সে আনিলার যে ডাক্তার উনি মনে করলেন যে ওর সামান্য কিছু সমস্যা আছে। তো সেখান থেকে আমাদের আসলে এই পরবর্তী জীবনের শুরুটা হয়। তো তখন যখন ওর ডায়াগনোসিস হলো যে ও সেরিব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, সেটা ছিল ওর 8 মাস বয়সে। 8 মাস বয়সে আমরা জানতে পারলাম ওর এমন একটা প্রতিবন্ধকতা আছে যেটাতে ওর হাঁটা চলাফেরায় হয়তো সমস্যা হবে। ওকে নিয়ে যখন বাইরে বেরোই প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন থাকে, ও হুইল চেয়ারে বসে আছে, তারপরে ওকে জিজ্ঞেস করে যে তুমি কি হাঁটতে পারো না? এটা তো একটা, আপনারা চিন্তা করে দেখেন যে কেমন বড় ধাক্কা। আমি মা হিসেবে আমার শুনতে ভালো লাগে না, আমার প্রতি মুহূর্ত এই কথাগুলো আমাকে কষ্ট দেয়, আমি ইমোশনাল হয়ে পড়ি। আমার মনে হয় আমি পরের দিন বোধহয় আর বেরোতে পারবো না। আমার মেয়েটার দিকে যখন আমি তাকিয়ে থাকি তখন আমি দেখি যে আমার চোখে পানি আসার আগে আমার মেয়েটা চলে আসে, কারণ ওকে তো প্রতিদিন প্রতিমুহূর্ত এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হচ্ছে। আমরা কেউ একটু বোঝার চেষ্টা করছি না এই প্রশ্নগুলো এই মানুষগুলোকে করাটা কতটা অনুচিত। এটাতে তারা যেমন 2 ধাপ এগিয়ে আসছে তারা, কিন্তু তাদেরকে আমরা পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ঠেলে দিচ্ছি। তো এটা তো হতে পারে না। সমাজে অনেক ধরনের মানুষজন আছে, এরাও এক ধরনের, যাদের মধ্যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, ভালো লাগা মন্দ লাগা আছে। তো ওদেরকে যদি আমরা সবসময় বাধা দিতে থাকি তাহলে তো ওরা মানে সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা, ওরা তো নিজের সামনে নিজে দাঁড়াতে ভয় পেয়ে যাবে, যে মনে হয় আমি সমাজের জন্য গ্রহণযোগ্য কিছু নয়, আমি পিছনে চলে যাই। আমাকে আমার শারীরিক প্রতিবন্ধকতা কষ্ট দেয়, সেরোনি মেনে আরও বেশি দেয় যখন আমি প্রবেশগম্যতার অভাবে কোথাও যেও উপরে উঠতে পারি না। তখন প্রবেশগম্যতার অভাবের জন্য আমাকে চ্যাংদোলা করে কোলে তুলে নিতে হয়। আমার জন্য এটি খুব আত্মসম্মানে লাগে, কারণ আমি একটি বড় মেয়ে, আমাকে কেন চ্যাংদোলা করে নিতে হবে? আর সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমার তখন আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু তারপরেও আমি বলবো এগুলো বাধাকে বাধা মনে করলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমরা কি করি সেটা আমরা জানি, আমাদের পটেনশিয়ালিটিগুলোকে আমরাই যদি বের আসতে না দিই তাহলে আমরাই লাভবান হব না, আমরাই আমাদের গুণগুলোকে সমাজের কাছে ফুটে উঠতে দিব না। কিন্তু আমার একটাই অনুরোধ সরকারের কাছে, সরকারি ব্যাংক, তারপর সরকারি স্থাপনাগুলোকে প্রবেশগম্যতা করে তুলে ধরা, সকল প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতার মতো করে তৈরি করা, যেন তারা যেতে পারে। আমরা জানি যে আমাদের খেলার মাঠগুলো নতুনভাবে ইনোভেশন হচ্ছে, সেখানে অ্যাক্সেসেবল করে দেওয়া। আমাদের ফুটপাথগুলো নতুনভাবে গড়া হয়, কিন্তু একটি হুইলচেয়ার ব্যক্তি, ব্যবহারকারী ব্যক্তির কথা ভাবা বা একটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির কথা ভাবা হয় না। আমি চাবো সেগুলোকে বিবেচনা করে উনি আমাদের সরকার তাদের পরিকল্পনাগুলো করে তাহলে ভালো হয়। কারণ আমাদের এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল সকল প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতার অধিকার, অ্যাক্সেসেবল ফিউচার। তো আমরা অ্যাক্সেসেবল ফিউচার করতে হলে আমাদের তো আগে সব সরকারি স্থাপনাগুলোকে প্রবেশগম্য করতে হবে। কারণ আমরা জানি সরকারকে দেখেই অন্যান্য প্রতিষ্ঠান শিখবে। আমাদের দেশে অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক ট্যালেন্টেড প্রতিবন্ধী ব্যক্তিরা আছে যারা প্রবেশগম্যতা বাস ট্রেনের জন্য তাদের মূল্যবান মতামতগুলো দিতে ব্যর্থ হয়, আর আমাদের সমাজও ভালো কিছু পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি জোরদার দাবি নিয়ে বলবো, আমাদের সবার দাবি বাস, ট্রেন, রেলওয়ে স্টেশনকে প্রবেশগম্য হতে হবে এবং আমরা 20টা বাস চাই, ট্রেনে
র্যাম্প চাই, লঞ্চ ঘাট লঞ্চ অ্যাক্সেসেবল চাই, রোডস অ্যাক্সেসেবল চাই। সব কিছু প্রবেশগম্য হলে তবেই না আমরা একীভূত সমাজের লক্ষ্যে এগোতে পারবো। যার ঘরে একজন প্রতিবন্ধী সন্তান আছে সেখানটা তার সন্তানের যতটুকু চ্যালেঞ্জ ফেস করতে হয় তার সাথে সাথে তার অভিভাবকদের কিন্তু সমহারে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। আজকে আপনি যে আনিলাকে দেখছেন, এই আনিলা আজকে যে অবস্থানে এসছে এটা কিন্তু একদিনের ফসল না, এটা ধীরে ধীরে আমরা নানা রকম বাধা অতিক্রম করে আজকে এখানটা আসতে পেরেছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যদি তার এডুকেশনের কথা বলি, প্রাথমিক অবস্থায় প্রতিবন্ধিতা থাকার কারণে তাকে ঢাকা শহরের ছোটোখাটো থেকে শুরু করে নামি দামি স্কুলগুলো তাকে অ্যাডমিশন নেয়নি। এমনও জায়গা হয়েছে যে সেখানটায় তাকে অ্যাডমিশন নেয়নি, কিন্তু সেই স্কুলে তাকে কোচিং করতে অ্যালাউ করেছে। আমরা যখন প্রশ্ন করি কেন অ্যাডমিশন তাকে নেওয়া হবে না, কেন তাকে ভর্তি করানো হবে না, তখন তাদের কথা হচ্ছে যে অন্যান্য প্যারেন্টসরা এটাকে অবজেকশন দেবে এবং তাতে আমাদের সমস্যা হবে। এভাবে কিন্তু সেই এডুকেশন ইনস্টিটিউশনগুলো আমাদেরকে কিন্তু তার প্রাপ্য যে অধিকার থেকে বঞ্চিত করেছে। আনিলা কিছুদিন একটা ছোট স্কুলে পড়েছে, পড়ার পর থেকে তাকে প্রাইভেট পড়ে ও লেভেলস এবং এ লেভেলস পাস করতে হয়েছে। এবং এই যে পড়াশোনা তার কন্টিনিউ করতে যেয়ে আমরা নানাবিধ সমস্যায় পড়েছি। 1 নম্বর যেটা হচ্ছে তাকে স্কুলে ভর্তি করানো হয়নি। 2 নম্বর, সে যেহেতু নিজে লিখতে পারে না সেহেতু তার সবসময় একটা স্ক্রাইবের দরকার পড়ে, শ্রুতি লেখকের দরকার পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই শ্রুতি লেখক এইটার কোনো প্রফেশন হিসেবে গড়ে ওঠে নাই। আজকে প্রফেশন হিসেবে গড়ে না ওঠার কারণেই আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাদের প্রতিবন্ধিতা আছে নানাবিধ সমস্যায় পড়ছি। কারণ একজন শ্রুতি লেখক হতে গেলেও তার কিছু টেকনিক্যাল নলেজ থাকার দরকার। আমরা কিন্তু উইদাউট এনি ট্রেনিং আমরা একজন শ্রুতি লেখককে দিচ্ছি, বিশেষ করে পরীক্ষার সময়। এবং সেটা সমস্যা হচ্ছে কি, যেহেতু শ্রুতি লেখকের কোনো ট্রেনিং নাই, আবার কিছু কিছু ব্যাপার আছে যে প্রত্যেকটা সাবজেক্টে কিছু টেকনিক্যাল সায়েন্স ল্যাঙ্গুয়েজ আছে, সেই টার্মস আছে, সেগুলো যদি ওই শ্রুতি লেখক না জানে সে কিন্তু যে আমার প্রতিবন্ধী ছাত্রী আছে সে যা বলছে তা কিন্তু হুবহু করে পরীক্ষা খাতায় লিখতে পারছে না। আমাদের দেশে আমাদের সরকার কর্তৃক 2টি আইন করা হয়েছে। একটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন, আর একটা হচ্ছে এনডিডি ট্রাস্ট আইন। এই 2টি আইন করা হয়েছে আমাদের সরকার থেকে, খুব ভালো। আমরা খালি পেপারে এই 2টি আইন দেখছি, আমাদের বাস্তব ফলশ্রুতিতে আমরা কোনো ইমপ্লিমেন্টেশন পাচ্ছি না এই আইনের। এই আইন দ্বারা আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা কোনোই সুফল পাচ্ছি না তেমনভাবে। কারণ এই 2টি আইন শুধু আমাদের কাগজে কলমে আছে, ওখানে মেনশন করা আছে আমাদের এডুকেশনের কথা, হেলথের কথা, আমাদের প্রবেশগম্যতার কথা। আর আমাদের প্রবেশগম্যতা তো এবারে ছিল প্রতিবদ্ধ বিষয়, কিন্তু আমরা তাও পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিল্ডিং কোডে মেনশন করা আছে আমাদের অ্যাক্সেসিবল হতে হবে সব জায়গায়, কিন্তু তাও প্রকৌশলীরা কিছু মেনটেন করছে না। আমি চাই একটা মনিটরিং কমিটি হোক যারা এগুলো মনিটর করতে পারবে।
যাদের প্রতিবন্ধকতা আছে তাদেরকে বলতে চাই, আমি এরকম করে এত বাধা পেরিয়েও যখন পেরেছি, চেষ্টা করলে আমরাও পারি। প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা না, প্রতিবন্ধকতাকে আমাদের মনে জোর দিয়ে জয় করাই আমাদের লক্ষ্য, দিয়ে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই, এই দেশটাকে চেঞ্জ করি। দেশ থেকে আমরাও কিছু উপহার দিতে পারি, সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমাদের নিজেদের মধ্যে মনোবল ধরে রাখতে হবে। আমাদেরকে অনেকেই অনেক কিছু বলবে, তার কানে নিলে চলবে না। আমাদের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই পারবো।